Assalamu alaikum, dear students. Welcome to our channel, Step onto Medicine. Today, our topic is urinary tract infection or UTI. আমরা আজকে আমাদের ডেভিডসনের নতুন একটি চ্যাপ্টার শুরু করছি, নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রফেশনাল এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক ইউটিআই, এটা আমরা আজকে পড়ব ইনশাল্লাহ। ইউটিআই টপিকটা একটু বড় এবং আমাদের প্রফের জন্য গুরুত্বপূর্ণ হয়, আমরা এটাকে একটু ডিটেলসে জানব। তার জন্য আমরা এই ক্লাসটাকে দুইটা সেকশনে ভাগ করছি। আজকে পার্ট 1 ইনশাল্লাহ আমরা পড়ব। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার পূর্বে সকলের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, এবং যারা এখনও আমাদের পেজটি ফলো করেনি তারা পেজটি ফলো করে যাবে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, আজকের টপিকের নামই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তার মানে এটা একটা ইনফেকশন, এবং এই কারণেই ডেভিডসনে এই টপিকটা যে হেডিংয়ের আন্ডারে আছে সেটা হচ্ছে ইনফেকশন অফ ইউরিনারি ট্র্যাক্ট। তো দেখো এখানে কি বলা আছে, যে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন is confined to the lower end of the urethra and remainder of the urinary tract is sterile. কথাটার মানে কি, আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট এর মধ্যে এর যে লোয়ার এন্ড এটার ইউরেথ্রা, এবং ইউরেথ্রার যে একেবারে লোয়ার পার্টটা, এই জায়গাতে আমাদের কিছু কমেন্সাল অর্গানিজম, আমাদের নর্মাল অর্গানিজম, এরা এখানে কমেন্সাল আকারে থাকে এবং এরা আমাদের বডির জন্য হার্মফুল না, এরা এখানে কলোনাইজেশন করে থাকে। কিন্তু এর উপরের যে পার্টটুকু, অর্থাৎ ইউরেথ্রার লোয়ার এন্ড ব্যতীত এর উপরের যে অংশটুকু আছে, অর্থাৎ ইউরেথ্রার আপার পার্ট, এবং তার উপরে আছে ইউরিনারি ব্লাডার, তার উপরে আছে রেনাল পেলভিস, এই পার্টটুকু টোটালি স্টেরাইল, অর্থাৎ এখানে কোনো অর্গানিজম নেই। যদি কখনো এই পার্টের কোথাও কোনো অর্গানিজম চলে আসে, সেই এবং এটার পরিমাণটা যদি ভ্যারি করবে 10⁵ যদি কখনো আমরা ইউরিনে পাই, তখন সেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আর ইউটিআই আকারে আমরা ডিনোট করব। তো দেখো, একটা কথা বলা আছে যে দ্য মোস্ট কমন অর্গানিজম এখানে কি হয়, মোস্ট কমন অর্গানিজম হচ্ছে ইকোলাই। আমরা জানি ইকোলাইটা আমাদের একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম, যেটা খুব বেশিরভাগ সময় আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এর মধ্যে পাওয়া যায়, এবং এটা একটু মিসকন্ট্যাক্টের কারণে এটা আমাদের পেরিনিয়াম থেকে, পেরিনিয়াম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে অ্যানাস থেকে কখনো আমাদের ইউরিনারি ট্র্যাক্টে চলে আসতে পারে, এবং এসে অ্যাসেন্ডিং ইনফেকশনের মাধ্যমে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা করতে পারে। আচ্ছা, আমরা ইউরিনারি ট্র্যাক্টটাকে মেইনলি দুইটা পার্টে ভাগ করব, একটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা ইউরিনারি ট্র্যাক্টের যে লোয়ার পার্ট, অর্থাৎ ব্লাডার এবং ইউরেথ্রা, এই দুটোতে যদি ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে আমরা তখন তাকে বলি সিস্টাইটিস অ্যান্ড ইউরেথ্রাইটিস। এই সিস্টাইটিস এবং ইউরেথ্রাইটিসকে আমরা বলবো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং যদি ইনফেকশনটা এর উপরে চলে যায় কখনো, যেটা রেনাল পেলভিসকে ইনভলভ করে, তখন তাকে বলবো পাইলোনেফ্রাইটিস, সেটা তখন হবে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ওকে, আমরা এতটুকু বুঝলাম। আমরা জানি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা ফিমেলের ক্ষেত্রে খুব কমন হয়। ফিমেলের ক্ষেত্রে কমনলি হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে ফিমেলের যে ইউরেথ্রার যে লেন্থ এটা শর্ট, এবং ফিমেলের পেরিনিয়াম এবং ইউরেথ্রাল পেরিনিয়ামটা শর্ট হওয়ার কারণে অ্যানাস এবং ইউরেথ্রার যে অরিফিস এর মাঝখানে ডিস্টেন্সটা কম থাকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ফিমেলদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, তারা ইউরিনটাকে ধরে রাখে। তারা ফ্রিকুয়েন্টলি ইউরিনেশন টেন্ডেন্সিটা তাদের মধ্যে একটু কম থাকার কারণে, তাদের ইউরিনটা ব্লাডের মধ্যে বেশি সময় ধরে স্টোর থাকার কারণে এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চান্সটা খুব বেড়ে যায়। কারণ আমরা জানি ইউরিনটা হচ্ছে ব্যাকটেরিয়াটা কলোনাইজেশনের জন্য খুব ভালো কালচার মিডিয়া। এই ওয়ার্ড লাইনটা আমরা পরে ইনশাল্লাহ এসে ডেভিডসনের মধ্যেই পাবো, ডেভিডসনের মধ্যে আছে। আচ্ছা, তাহলে এটা মোস্ট কমন হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে কি এটা হয় না? অবশ্যই হয়, মেলের ক্ষেত্রে এটা হতে পারে। ঠিক আছে। আচ্ছা, দেখো, মেনের ক্ষেত্রে ওভার 60-তে গেলে এটা হইতে পারে। কেন? একটা কজ বলছে এখানে, কমপ্লিকেট দ্যাট ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন। আমরা জানি ব্লাডারের নেকে অবস্থান করে হচ্ছে আমাদের প্রস্টেট। এই প্রস্টেটে যখন এনলার্জমেন্ট হয়, তখন সে ব্লাডার নেকটাকে কনস্ট্রিক্ট করে দেয় এবং ব্লাডারের যে আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে যায়। এই সময় ওই জায়গাতে ব্লাডের মধ্যে ইউরিনটা স্টোর থাকার কারণে, পিভিআরটা বেশি থাকার কারণে আলটিমেটলি ওখানে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হয়ে ইউটিআই এর চান্স থাকে, সিস্টাইটিস হয়। তো মেলের ক্ষেত্রে এটা পাওয়া যায়, পাওয়া যাবে না ব্যাপারটা এমন না, কিন্তু ফিমেলের ক্ষেত্রে প্রিডোমিনেন্ট। চলো আমরা প্যাথোফিজিওলজিতে যাই।
কি বলছে খেয়াল করো, যে ইউরিন ইজ এন এক্সিলেন্ট কালচার মিডিয়া ফর ব্যাকটেরিয়া। একটু আগে বলছিলাম যেটা, যে ইউরিনের মধ্যে ব্যাকটেরিয়া খুব ভালোভাবে কলোনাইজেশন করতে পারে। ইন এডিশন, ইউরোথেলিয়াম অফ সাসেপ্টেবল পারসন মে হ্যাভ মোর রিসেপ্টর টু হুইচ ভিরুলেন্ট স্ট্রেন অফ ইকোলাই বিকাম অ্যাডহিয়ারেন্ট। ব্যাপারটা হচ্ছে কিছু কিছু পার্সন আছে যাদের ইউরোথেলিয়ামে বিশেষ কিছু রিসেপ্টর থাকে, যে রিসেপ্টরে ইকোলাইটা গিয়ে খুব ইজিলি সেই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে সে ইনভেট করতে পারে, সে অ্যাসেন্ট করতে পারে। এই 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 পেশেন্টগুলো হচ্ছে একটু বেশি সাসেপ্টিবল ফর ইউটিআই, তাদের জেনেটিক্যাল কজের কারণে। আচ্ছা, মেইনলি ফিমেলদের ক্ষেত্রে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, মেইলের একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে ব্যাকটেরিয়াল প্রোস্টেটিক যে সিক্রেশন, এটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল প্রোস্টেটিক সিক্রেশন থাকে। এই ব্যাকটেরিসাইডাল প্রোস্টেটিক সিক্রেশনটা ব্যাকটেরিয়াটাকে কিল করে দেয়, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এই প্রোস্টেটিক সিক্রেশন না থাকার কারণে তাদের ইউটিআই চান্সটা একটু বেশি থাকে। ওকে, আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ফিমেলদের ক্ষেত্রে ইউরেথ্রাল ট্রমা পাওয়া যায়, এই কারণে অনেক সময় ফিমেলের ইউটিআই পাওয়া যায় এবং ফিমেলরা হচ্ছে ইউটিআইয়ের প্রতি মোর সাসেপ্টেবল। ঠিক আছে, এখন চলো ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝবা। আমরা এখন পড়াচ্ছি হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা যে ক্লিনিক্যাল ফিচারগুলো এখন বলবো এগুলো সব লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ আমরা সিস্টাইটিস এবং ইউরেথ্রাইটিসের কথা ভাবছি। যদি আমি কখনো এই সিস্টাইটিস অর্থাৎ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি থাকে, তাহলে পেশেন্টের ক্ষেত্রে সিস্টেমিক সিমটমটা অলমোস্ট পাওয়া যায় না। সিস্টেমিক সিমটমের মধ্যে কি আছে? ফিভার, হাই গ্রেড ফিভার। আমরা জানি ইউটিআই পেশেন্টে হাই গ্রেড ফিভার থাকবে। যদি ইউটিআই পেশেন্টে হাই গ্রেড ফিভার থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নাই, অর্গানিজমটা অ্যাসেন্ড করে উপরে চলে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ লোয়ার এবং আপার দুই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনই এখানে হচ্ছে। যদি আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন না থাকে, তাহলে আমরা এখানে কখনো আমাদের সিস্টেমিক ফিচারগুলো ইউজুয়ালি আমরা পাই না। তো চলো, আমাদের নর্মাল যে ফিচার কি কি থাকে সিস্টাইটিস এবং ইউরেথ্রাইটিসের ক্ষেত্রে দেখো, অ্যাব্রাপ্ট ও সাডেন অনসেট অফ ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন অ্যান্ড আর্জেন্সি। ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন এবং আর্জেন্সি পাওয়া যায় পেশেন্টের ক্ষেত্রে। সাথে পেইন, বার্নিং সেন্সেশন ডিউরিং ইউরিনেশন অর মিকচুরেশন, দ্যাটস কল্ড ডিজিউরিয়া। আমরা জানি পেইন ডিউরিং মিকচুরেশন ইজ কল্ড ডিজিউরিয়া। তাহলে পেশেন্টের মিকচুরেশন পাবো, আর্জেন্সি পাবো, ফ্রিকোয়েন্সি পাবো। সাথে পেশেন্টের সুপ্রাপিউবিক পেইন পাওয়া যাবে, অর্থাৎ তাদের পিউবিসের উপরে সুপ্রাপিউবিক পেইন পাওয়া যাবে। এবং একটা ব্যাপার হচ্ছে, যখন ব্লাডারের মধ্যে ইনফেকশন চলবে, ইনফ্লামেশন চলবে, তখন সেই পেশেন্টটা ইউরিনেশন করার পরে, ভয়েডিংয়ের পরেও তার মনে হবে যে তার ইউরিনেশনটা ক্লিয়ার হয়নি। তার একটা ইন্টেন্স ডিজায়ার থাকবে যে আফটার মিকচুরেশনের পরে মনে হবে যে তার ইউরিনটা এখনো ক্লিয়ারলি পাস হচ্ছে না। এটাকে বলা হয় স্টেঙ্গিউরিয়া, অর্থাৎ ইন্টেন্স ডিজায়ার টু পাস মোর ইউরিন আফটার মিকচুরেশন ডিউ টু স্পাজম অফ দ্য ইনফ্লেমড ব্লাডার। আচ্ছা, যেহেতু ইনফেকশন হচ্ছে, তো এখানে নিউট্রোফিল আসবে, অনেক সময় ডেড নিউট্রোফিল আমরা পাস আকারে পেতে পারি। যদি যখন পাস সেল আসবে, তখন ইউরিনটা ক্লাউডি হয়ে যেতে পারে এবং সাথে আনপ্লেজেন্ট অডর আসতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের হেমাচুরি আসতে পারে, ভিজিবল আর নন ভিজিবল, অর্থাৎ আমরা এটাকে নেকেডাইতে দেখতে পারি বা মাইক্রোস্কোপিক করে ইউরিনারেমি করলে আমরা সেখানে রেড ব্লাড সেল আমরা পেতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন ক্লিনিক্যাল ফিচার। এবং এই ক্লিনিক্যাল ফিচারগুলো হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য। যখন পেশেন্টের আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকবে, তখন পেশেন্টের সিস্টেমিক সিমটম থাকবে। সিস্টেমিক সিমটমের সাথে এই সিমটমগুলো তো অবশ্যই থাকবে, তার সাথে কিছু সিস্টেমিক সিমটম থাকবে। কি বলছে খেয়াল করো, যে সিস্টেমিক সিমটম স্লাইটলি অর অ্যাবসেন্ট ইন দিস কেস ইউজুয়ালি ইন দ্য লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যদি লোয়ার ইউরিনারি ইনফেকশন স্প্রেড করে, এভাব অ্যাসেন্ট করে, যদি পাইলোনেফ্রাইটিস হয়, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য পেলভিস, রিনাল পেলভিস ইনফ্লামেশন হয়, রেনাল পেলভিস থেকে রেনাল প্যানকাইমাকে ইনভলভ করে, সেক্ষেত্রে আমরা সিস্টেমিক সিমটমটা পেতে পারি। আচ্ছা, সিস্টেমিক সিমটমের মধ্যে আমরা কি পাবো? আমরা ফিভার পেতে পারি, রাইগর, ভমিটিং, হাইপারটেনশন, লোইন পেইন, আমরা লোইন পেইন পেতে পারি, গার্ডিং থাকতে পারে, এবং আমি এক্সামিনেশন করলে পেশেন্টের রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস পেতে পারি। এগুলো হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সিমটম ফর আপার ইউরিনারি ইনফেকশন। তাহলে আমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবো, পেশেন্ট যদি সিস্টেমিক সিমটম না নিয়ে আসে, তাহলে আমি মনে রাখবো এটা হচ্ছে লোয়ার ইউরিনারি ইনফেকশন। আর এবং পেশেন্ট যদি সিস্টেমিক সিমটম নিয়ে আসে, তখন আমাদের মাথায় রাখবে এটা পেশেন্টের আপার ইউরিনারি ইনফেকশন অলরেডি হয়েছে।
এটা কেন মনে রাখবে বারবার বলছি? কারণ এইটার উপরে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা ডিপেন্ড করবে। এর উপরে আমাদের অ্যান্টিবায়োটিক সিলেকশন ডিপেন্ড করবে। আমরা যখন ম্যানেজমেন্ট পড়বো তখন সেটা এটা ক্লিয়ার করে দেব। আচ্ছা, পেশেন্টের আপার ইউরিনারি ইনফেকশন হয়েছে। তো ইনফেকশনটা অনেক সময় প্রোস্টেটকে ইনভলভ করতে পারে। যদি প্রোস্টেটকে ইনভলভ করবে তখন প্রোস্টেটাইটিস হবে। যদি প্রোস্টেটাইটিস হয় তখন পেশেন্টের হচ্ছে পেরিনিয়াল পেইন থাকতে পারে বা সুপ্রাপিউবিক পেইন থাকতে পারে। সাথে খুব ক্যারেক্টারিস্টিক্স পেইন অন ইজাকুলেশন, এই একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স পেইনের থাকবে যে ইজাকুলেশনের সময় পেশেন্টের পেইন ফিল করতে পারে। সাথে প্রোস্টেটিক টেন্ডারনেস অন রেকটাল এক্সামিনেশন। আমি যদি ডিআরই করি তাহলে প্রোস্টেটিক টেন্ডারনেস ফিল করবে পেশেন্ট। আচ্ছা, এখন আমরা তো বুঝলাম যে ক্লিনিক্যাল ফিচার, এটার ডিফারেন্সিয়ালস কি হতে পারে? একটা পেশেন্ট আমার কাছে এই ধরনের সিমটমগুলো নিয়ে আসলো, তাহলে তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? দেখো, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে ডেভিডসন কি বলছে যে ইউরেথ্রাইটিস ডিউ টু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডির কারণে যদি ইউরেথ্রাইটিস হয় তাহলে এটা একটা ডিফারেন্সিয়ালস হতে পারে। সাথে ইউরেথ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আমরা জানি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস একটা রিউমাটোলজিক্যাল কন্ডিশন, তার কারণে যেই ইউরেথ্রাইটিস হচ্ছে এটাও একটা ডিডি আকারে আসতে পারে। ঠিক আছে, এখন খুব ইন্টারেস্টিংলি একটা ব্যাপার হচ্ছে ইউরেথ্রাল সিনড্রোম। ইউরেথ্রাল সিনড্রোম জিনিসটা কি বলছে, কিছু পেশেন্ট স্পেশালি ফিমেল তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআইয়ের সিমটম থাকবে, ফিচার থাকবে, কিন্তু আমি যদি তার ইউরিনটা নিয়ে কালচার করি কোনো অর্গানিজম পাবো না। এটা একটা কন্ডিশন। যদি পেশেন্ট সিমটম থাকবে কিন্তু আমি কালচার করে কোনো অর্গানিজম না পাই, তখন সেটাকে আমি বলবো ইউরেথ্রাল সিমটম। এটাকে কিন্তু আমি এক্সক্লুড করে দিব না যে এটা ইউটিআই না, এটাকে এক্সক্লুড করা যাবে না। এটাকে আমি একটা আলাদা নাম দিচ্ছি, ইউরেথ্রাল সিমটম। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো ইউরেথ্রাল সিনড্রোম। ঠিক এর ভাইস ভার্স একটা কন্ডিশন আমরা পাবো কিছুক্ষণ পরেই। সেই কন্ডিশনটাকে আমরা বলবো অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া। অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া অর্থাৎ আমি সেক্ষেত্রে অর্গানিজম পাবো কালচার করলে, কিন্তু পেশেন্টের কোনো সিমটম থাকবে না। ঠিক আছে, আমাদের এই টপিকটা আছে কিছুক্ষণ পরে গিয়ে আছে, আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে ওই টপিকটাকে কভার করব। তো চলো আমরা যেটা পড়ছিলাম যে ইউরেথ্রাল সিনড্রোম, এখন এই ঘটনাটা কেন হতে পারে এর কিছু পসিবল এক্সপ্লানেশন ডেভিডসনে দেওয়া আছে। সেটা কি বলছে যে ইনফেকশন উইথ অর্গানিজম নট রেডিলি কালচার্ড বাই অর্ডিনারি মেথড। আমরা পেশেন্টের এমন কিছু অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়েছে, আমরা জানি যে ইকোলাই দিয়ে ইউজুয়ালি হয়, আর কিছু কিছু অর্গানিজম আছে, কিন্তু পেশেন্টের এমন কিছু অর্গানিজম দিয়ে হলো যেটা আমরা ইউজুয়ালি কালচার করি না। যদি এরকম হয় সাসেস কি হতে পারে, যেমন ক্লামাইডিয়া হতে পারে। এরকম অর্গানিজম দিয়ে হওয়ার কারণে দেখা যাচ্ছে আমি সেটা কালচার করলাম না বলে আমি মিস করে গেলাম, এটা একটা কজ হতে পারে। দ্বিতীয় একটা কজ হতে পারে যে পেশেন্টের যদি লো কাউন্ট ব্যাকটেরিয়া থাকে, ইউরিনে যদি লো কাউন্ট ব্যাকটেরিয়া থাকে, তাহলে দেখা যাচ্ছে পেশেন্টের ব্যাকটেরিয়াটা আমি কালচার করলে আমি ব্যাকটেরিয়ার পরিমাণটা অত বেশি পাবো না, কিন্তু পেশেন্টের সিমটম থাকবে। আচ্ছা, এটা কেন হতে পারে? এই যে ইউরেথ্রাল সিনড্রোম, তার কয়েকটা কজ বলছে যে টয়লেট্রিজ ইউজের কারণে, হ্যাঁ, যদি হচ্ছে পোস্টমেনোপজাল লেডির ক্ষেত্রে পোস্টমেনোপজাল অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস হতে পারে। এই ধরনের কিছু কজে আমাদের এই ইউরেথ্রাল সিনড্রোমটা হতে পারে। আচ্ছা, এখন আমরা একটু আগে বললাম যে আমাদের আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটাকে আমরা বলবো পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস যদি কোনো একটা পেশেন্ট নিয়ে আসে। তো এই অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের ডিফারেন্সিয়ালস কী কী হতে পারে? আমরা একটু আগে যে আমার যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তার কিছু আমরা ডিফারেন্সিয়ালস দেখছি, এখন আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কিছু ডিফারেন্সিয়ালস আমাদের জানা লাগবে। কী কী আছে আমরা খেয়াল করি। এক নম্বর হচ্ছে পাইলোনেফ্রোসিস। পাইলোনেফ্রোসিস হতে পারে পেশেন্টের। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস রেট্রোসিকাল থাকে, এই ভ্যারাইটির কারণে দেখা যাচ্ছে পেশেন্টের এই ধরনের ফিচার নিয়ে আসতে পারে। ডাইভার্টিকুলাইটিস হতে পারে।
কলিসিস্টাইটিস হতে পারে, সালপিনজাইটিস হতে পারে, রাপচার্ড ওভারিয়ান সিস্ট হতে পারে, ইভেন একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। ইভেন একটোপিক প্রেগন্যান্সি এর একটা ডিফারেনশিয়াল হিসেবে আসতে পারে। তো আমরা এই ডিফারেনশিয়ালসগুলি মুখস্থ করে রাখবো। স্যাররা আমাদের পরীক্ষার ক্ষেত্রে এটা কোয়েশ্চেন করতে পারে যে আপার ইউরিনারি ইনফেকশনের কী কী ডিফারেনশিয়ালস হতে পারে। ঠিক আছে, এখন চলো আমরা একটা বক্স দেখি। এটা হচ্ছে 18.43 রিস্ক ফ্যাক্টর ফর ইউরিনারি ইনফেকশন। এই বক্সটা আমরা একটু ভালো করে পড়ব। দেখা যাচ্ছে যে স্যাররা আমাদের পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কিছু কোয়েশ্চেন করতে পারে যে ইউটিআইয়ের কিছু রিস্ক ফ্যাক্টর তুমি বলো। 1 নাম্বার আমরা অলরেডি বলছি যে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের কারণে হতে পারে। এখন ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন কেন হতে পারে? তার একটা কথা হচ্ছে বিনাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট হতে পারে, অর্থাৎ বিপিএইচ হতে পারে, ইউরেথ্রাল স্ট্রিকচার থাকতে পারে, প্রস্টেটিক কার্সিনোমা হতে পারে। এই কন্ডিশনগুলো আমাদের ব্লাডারের আউটফ্লোটাকে অবস্ট্রাকশন করবে, তার ফলে ইউরিনটা ব্লাডারের মধ্যে জমা থাকবে। ইউরিন ব্লাডারের মধ্যে জমা থাকলে আমরা বলছি সেখানে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন খুব ভালো হবে এবং ইউটিআই হতে পারে। কিছু অ্যানাটমিক্যাল অ্যাবনর্মাল যে কারণে হতে পারে, যেমন হচ্ছে ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স। দেখা যাচ্ছে যে ইউরিনটা ব্লাডার থেকে ইউরেটার দিকে রিফ্লাক্স করছে, উঠে যাচ্ছে। এই কারণে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হতে পারে। ব্লাডার ফিস্টুলা যদি থাকে, যেমন হচ্ছে রেক্টো ইউরিনে যেমন হচ্ছে যেমন রেক্টো ইউরেথ্রাল ফিস্টুলা, এই কারণে হতে পারে। এবং ইউটেরাইন প্রোলাপস, আমরা জানি ইউরিনারি ব্লাডারটা স্টে করে হচ্ছে জাস্ট ইউটেরাসের সামনে। এখন যদি ইউটেরাসটা প্রোলাপস করে, সেক্ষেত্রে ইউরিনারি ব্লাডারটাকে কম্প্রেস করবে এবং আউটফ্লোটা অবস্ট্রাকশন হতে পারে। ওকে, কিছু নিউরোলজিক্যাল কজ হতে পারে, যেখানে অটোনমিক নার্ভাস সিস্টেমগুলো নষ্ট হয়ে যায় এবং যার কারণে যে ইউরিনেশন যে আমাদের যে রিফ্লেক্সটা লস হতে পারে। কি কি আছে? যেমন হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, স্পাইনা বাইফিটা। ফরেন বডি ইনফেকশনের কারণে হতে পারে, সাসেস ক্যাথেটারাইজেশনের কারণে হতে পারে, নেফ্রোস্টমি টিউব, ভেরি ইম্পর্টেন্ট ইউরোলিথিয়াসিস, স্টোন এবং ইউরেট্রিক স্টেন্ট, এই কারণে হতে পারে। এবং লাস্টলি পেশেন্টের যদি হোস্ট ডিফেন্সটা কোনো কারণে একটু সাপ্রেস হয়ে যায়, যেমন হচ্ছে অ্যাট্রোপিক ইউরেথ্রাইটিস অ্যান্ড ভ্যাজাইনাইটিস ইন কেস অফ পোস্ট মেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে এটা হতে পারে। ঠিক আছে, আমরা এতক্ষণ অনেকগুলো জিনিস জানতে পারলাম। তো চলো আমরা আজকের আমাদের পার্টের লাস্ট টপিক ইনভেস্টিগেশন অফ দ্য ইউরিনারি ইনফেকশন, এটা আমরা একটু জেনে আসি। আচ্ছা, তার আগে খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এটা একসময় এফসিপিএসে আসছিল কোন একবার, যে আমরা লাইনটাই দেখি যে হেলদি ওমেন উইথ এ সিঙ্গেল লোয়ার ইউরিনারি ইনফেকশন ইউরিন কালচার প্রিয়র টু ট্রিটমেন্ট ইজ নট ম্যান্ডেটরি। অর্থাৎ তোমার কাছে কোনো একটা পেশেন্ট আসলো, যদি এমন হয় পেশেন্টের হিস্ট্রি যে পেশেন্টের ফার্স্টবার ইউরিনারি ইনফেকশন হয়েছে এবং পেশেন্টের দেখা যাচ্ছে যে ইউরিন কালচারের পেশেন্টের কোনো প্রয়োজন নাই, কারণ পেশেন্ট হচ্ছে অ্যাপারেন্টলি হেলদি। পেশেন্ট অ্যাপারেন্টলি হেলদি থাকে এবং ফার্স্ট টাইম পেশেন্ট হচ্ছে ইউরিনারি ইনফেকশন হয়েছে, রিকারেন্ট টাইম না, তাহলে পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউরিন কালচার না করেও আমাদের যে ট্রিটমেন্ট অর্থাৎ অ্যান্টিবায়োটিক আমরা শুরু করতে পারি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখা লাগবে। আমাদের কাছে যখন পেশেন্ট আসবে, পেশেন্টকে ডিল করার সময় এইটা ব্যাপারটা আমরা মাথায় রাখবো যে পেশেন্টের যদি ফার্স্ট টাইম হিস্ট্রি থাকে এবং পেশেন্ট যদি অ্যাপারেন্টলি হেলদি থাকে, আমি ইউরিন কালচার না করে করতে পারি, কিন্তু রিকারেন্স যদি হয় সেক্ষেত্রে আমাদের ইউরিন কালচার করে নিতে হবে। আচ্ছা, এখন আমাদের ইনভেস্টিগেশনটা এই 18.44 যে বক্সটা আছে ইনভেস্টিগেশন, এই বক্সটাই ইনভেস্টিগেশনের জন্য এনাফ। দেখো এখানে সেকেন্ড ইনভেস্টিগেশনটা আমরা আগে বলবো, ঠিক আছে? সেকেন্ড ইনভেস্টিগেশনটি কি? ইউরিন ফর আরএমই, রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এই যে ইউরিন ফর আরএমই করে আমি দেখব সেখানে কোনো আমি পার্সেল পাই কিনা, সেখানে আমি দেখব এবং অন্যান্য যে আমাদের ক্রাইটেরিয়াগুলো আছে আমরা সেখানে দেখব। যদি আমি দেখি যে আমার হাই পাওয়ার ফিল্ডে 5 অর মোর পার্সেল পাই, তাহলে সাজেস্টিভ যে পেশেন্টের ইউটিআই, ঠিক আছে? এবং সেক্ষেত্রে পেশেন্টের আমরা লিউকোসাইটোসিস পেতে পারি, যেটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, আমরা ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যেতে পারে। তাহলে ইউরিন আরএমই করে আমরা এই ফিচারটা পেতে পারি যে হাই পাওয়ার ফিল্ডে তার 5 বা তার বেশি পার্সেল আমরা পাবো।
ঠিক আছে। সেকেন্ড আমি কি করতে পারি, আমি ডিপস্টিক এস্টিমেশন করতে পারি অফ নাইট্রাইটস, লিউকোসাইড স্টারেস অ্যান্ড গ্লুকোজ। একটা জিনিস মনে রাখবে, আমরা একটু এখনই দেখাচ্ছি। যদি আমি নাইট্রাইট এবং লিউকোসাইড স্টারেস আমি ডিপস্টিক টেস্ট করলাম, যদি এই দুইটা আমি নেগেটিভ পাই, তাহলে আমার ইউরিন কালচারের কোনো দরকার নেই। এই দুটো আমি নেগেটিভ পাইলে আমি মোটামুটি কনফার্ম যে পেশেন্টের আর যাই হোক ইউটিআই না। ঠিক আছে, ব্যাপারটা আমি একটু বই থেকে দেখাই, একটু খেয়াল করো। কি লেখা আছে? ইউরিন ডিপস্টিক টেস্ট মে বি পজিটিভ ফর লিউকোসাইড স্টারেস অ্যান্ড রিলিজ। আচ্ছা, এইটা খেয়াল করো। দ্য অ্যাবসেন্স অফ বোথ নাইট্রাইটস অ্যান্ড লিউকোসাইড স্টারেস ইন দ্য ইউরিন মেক ইউটিআই আনলাইকলি। ঠিক আছে, যদি আমি লিউকোসাইড স্টারেস এবং নাইট্রাইটটা আমি না পাই ডিপস্টিক টেস্টে, তাহলে আমি মনে করব পেশেন্টের ইউটিআই না। এখন এই যে নাইট্রাইটটা আসছে কোথা থেকে, লিউকোসাইড স্টারেস আসছে কোথা থেকে? ওই যে বললাম ইনফেকশনের কারণে নিউট্রোফিল আসবে, নিউট্রোফিল যখন মারা যাবে তখন ডেড নিউট্রোফিল হবে। এই নিউট্রোফিল মারা যাওয়ার আগে সেখান থেকে কিছু পরিমাণ লিউকোসাইড স্টারেস রিলিজ করবে, এবং আমার যে ইউরিনারি যে প্যাথোজেনগুলো আছে, এই প্যাথোজেনগুলো আমার ইউরিনের মধ্যে যে নাইট্রেটসগুলো আছে সেগুলোকে নাইট্রাইটে তারা কনভার্ট করবে। এখান থেকে আমরা লিউকোসাইড স্টারেস এবং নাইট্রাইট পাবো। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা আবার একটু বক্সে যাই। ওকে, এবং আমাদের তো গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আছে যে ইউরিন কালচার। এখন ইউরিন কালচারের ব্যাপারে আবার কিছু কথা আছে। দেখো, আমরা বলছিলাম যদি আমি ইউরিন কালচার করে আমি 10⁵ অর্গানিজম পাই, তাহলে সাজেস্টিভ ইটস ইউটিআই। এখন সবসময় কি 10⁵ অর্গানিজম পাওয়া লাগবে কিনা? না, ব্যাপারটা এমন না। এটা ডিপেন্ড করবে আমি কোন সাইড থেকে এটা আমি স্যাম্পলটা নিচ্ছি। আমি যদি সুপ্রাপিউবিক পাংচার করি, অর্থাৎ আমি যদি ডিরেক্টলি ইউরিনারি ব্লাডার থেকে আমার যেই কি বলে স্যাম্পলটা নিতে পারি, সেক্ষেত্রে আমি জানি ব্লাডার সবসময় স্টেরাইল থাকবে। তো ব্লাডারে যদি আমি একটি অর্গানিজমও পাই, দ্যাট সিগনিফিকেন্ট, ইট ইস ইউটিআই। ঠিক আছে, আচ্ছা, পেশেন্টের ওকে, এটা একটু আমাদের মাথায় রাখা লাগবে আমরা কোথা থেকে কালচারটা নিচ্ছি। আমি যদি ইউরেথ্রা থেকে নিই, অর্থাৎ আমি যদি মিড স্ট্রিম ইউরিন নিই, ইউরিন স্যাম্পল নিই, সেক্ষেত্রে আমি 10⁵ অর্গানিজম আমার পাওয়া লাগবে। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে সব পেশেন্টের ক্ষেত্রে, অল পেশেন্টের ক্ষেত্রে আমরা এই এক্সামিনেশনগুলো করবো, এই টেস্টগুলো করবো। কিন্তু কিছু কিছু আলাদা কিছু টেস্ট করা লাগবে কিছু পেশেন্টের, যদি ইনফ্যান্ট চিলড্রেন হয়, ঠিক আছে, বা কমপ্লিকেটেড কেস হয়, সেক্ষেত্রে আমরা একটা ফুল ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসিকে আমরা এখন ফুল ব্লাড কাউন্ট এফবিসি বলি, করতে পারি। আমি ক্রিয়েটিন, ইজিএফআর, ব্লাড কালচার, এগুলো আসলে কন্ডিশন অনুযায়ী করতে পারি। এবং যদি আমার কাছে সাজেস্টিভ হয় এটা পাইলোনেফ্রাইটিস, অর্থাৎ এটা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমি একটা রেনাল আল্ট্রাসাউন্ড করতে পারি বা সিটি করতে পারি, এটা প্রয়োজন অনুসারে। এবং যদি আমি কখনো দেখি যে আমার কাছে মনে হচ্ছে যে পেশেন্টের এটা ইউটিআই না, এটা হতে পারে যেটা ম্যালিগনেন্সি, অর্থাৎ এখান থেকে কন্টিনিউয়াস হেমাচুরিয়া হচ্ছে, সেক্ষেত্রে আমি একটা সিস্টোস্কোপি করব যে টু এক্সক্লুড ইটস ইউটিআই অর ম্যালিগনেন্সি। ওকে, আমরা এই জিনিসগুলো আমরা এখানে আমরা অলরেডি দেখে নিয়েছি। আচ্ছা, একটু আগে বলছিলাম যে হেলদি পেশেন্ট অ্যাপারেন্টলি হেলদি, তার ফার্স্ট সিমটম কোনো ইনভেস্টিগেশন দরকার নেই। কিন্তু কাদের ক্ষেত্রে ইনভেস্টিগেশন ম্যান্ডেটরি? যেমন ইনভেস্টিগেশন নেসেসারি কার ক্ষেত্রে? দেখো, রিকারেন্ট ইনফেকশন বারবার করে হচ্ছে, বা ট্রিটমেন্ট ফেলিওর হচ্ছে, বা পেশেন্ট প্রেগনেন্সিতে আছে, প্রেগনেন্সি স্টেট খুব ইম্পর্টেন্ট ইউটিআইয়ের জন্য। আচ্ছা, বা পেশেন্ট যদি সিরিয়াসলি ইল হয়, সিরিয়াস ইমিউনো কম্প্রোমাইজড হয়, ডায়াবেটিক থাকে, তার ক্যাথেটারাইজ থাকে, ওল্ড পিপল থাকে, তাদের ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করব। ওকে, আমরা অনেকটা কিছু জেনছি। লাস্ট আমরা এটা পড়ি, আজকে আমাদের টপিকটা শেষ করব, আজকের ক্লাসটা ইনশাআল্লাহ বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে পড়বো। সেটা হচ্ছে অর্গানিজম। টিপিক্যাল অর্গানিজম ইউটিআইয়ের ক্ষেত্রে আমরা জানি ইকোলাই। এক কথায় ইকোলাই, স্যার যদি জিজ্ঞেস করে ইউটিআই কোন অর্গানিজম হয়, এক কথায় ইউটিআই, ইকোলাই। আচ্ছা, 75% ইনফেকশন হয়। সাথে কি হতে পারে? প্রোটিয়াস স্পেসিস দিয়ে হতে পারে, সিউডোমোনাস স্পেসিস দিয়ে হতে পারে, স্ট্রেপ্টোকক্কাই দিয়ে হতে পারে, স্টাফাইলোকাকাস এপিডার্মিডিস দিয়ে হতে পারে। তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, যে স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস দিয়ে কোন ইউটিআই হয়? যে ইউটিআইটা হয় তার নাম কি? তোমরা এটা কমেন্ট সেকশনে কমেন্ট করবা যে স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস দিয়ে ইউটিআই যেটা হয় তার একটা স্পেশাল নাম আছে, সেই নামটা কি? ঠিক আছে, এগুলো হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড
অর্থাৎ বাসা থেকে এগুলো হয়। পেশেন্ট যদি হসপিটালে থাকা অবস্থায় ইউটিআই ডেভেলপ করে, তার ইকোলাই বাদে আরও কিছু কজ থাকতে পারে। আমরা জানি হসপিটাল অ্যাকোয়ার্ড যেকোনো ধরনের ইনফেকশনে কিছু অ্যাটিপিক্যাল অর্গানিজম ইনভলভ থাকে। একটা হচ্ছে ক্লেবশিয়েলা হতে পারে, ইকোলাই দিয়ে তো হতেই পারে, সাথে ক্লেবশিয়েলা দিয়ে হতে পারে, স্ট্রেপ্টোকক্কাই দিয়ে হতে পারে। ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে। আমরা আজকে ইউটিআই এর ফার্স্ট ক্লাসটা করলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ইউটিআইটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করে যাবে। ইনশাআল্লাহ আমি তোমাদের সকল কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।